স্রোতের এই সিদ্ধান্তকে এবার সাধুবাদ জানালেও ভেতরে ভেতরে অঝরে কাঁদছে সার্থকের মন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বলতে থাকে যে না না স্রোত, এমনি এমনিতে তোর সিদ্ধান্তকে আমি কোনো মতেই মেনে নিতে পারছি না। এই বিষয়ে আমার অবশ্যই এক্ষুনি সার্থকের সাথে কথা বলতে হবে। আমি এক্ষুনি সার্থককে ফোন করছি। অন্যদিকে স্রোত বলতে থাকে যে ছাড় না দিদি ভাই, আমি যেহেতু এই সিদ্ধান্তটা নিয়েছি তাহলে নিশ্চয়ই তোর এটা বোঝা দরকার যে আমি সার্থক স্যারকে নিয়ে এই বিষয়ে বোঝাপড়া করার পরেই আমি সিদ্ধান্তটা নিয়েছি। তার যখন কোনো রকম কোনো আপত্তি নেই তাহলে তুই কেন তোর আপত্তি করছিস বলতো। ঠিক সেই সময় রাইয়ের সন্দেহ হওয়া মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা শ্রুতি, আমি একটা কথা বলতো, তুই কি সত্যিই মন থেকে সার্থকের কাছ থেকে এতটা দূরে চলে গিয়ে নিজেকে ভালো রাখতে পারবি বলতো? তোর কি মনে হয় যে এতগুলো দিন ধরে তুই তোর পোস্ট গ্রেড করার জন্য যখন সেখানে গিয়ে সেটেল হবি, তখন তুই সার্থককে ছাড়া কি করে সেখানে বাঁচবি বলতো? তখন স্রোত বলতে থাকে যে কেন দিদিভাই, কেন বাঁচতে পারবো না? বিয়ের আগে তো সবসময় সার্থক স্যার আমার সাথে থাকতো না, তাই না? তখন কি আমি একা নিজের মতো করে চলাফেরা করিনি? তাহলে তোর কেন মনে হচ্ছে যে আমি সেখানে গিয়ে একা চলাফেরা করতে পারবো না? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তখন তুই একা ছিলি, তোর কোনো পিছুটান ছিল না, কিন্তু এখন সার্থক তোর জীবনের একটা অংশ, এবং তোর জীবনের অংশ হিসেবে সার্থককে তোর সবসময় পাশে থাকার কথা, তোর সকল বিপদ আপদে তোর সামনে ঢাল হয়ে দাঁড়ানোর কথা। সেটা না করে সার্থক এখন এতটা দূরে তোর থেকে থাকবে, সেটা কি করেই বা ও মেনে নেবে বলতো? ও বেচারারও তো মন কু গাইবে, সবসময় এটাই টেনশন করবে যে তোর এই না কি হলো। আবার তুই কি করে নিজের মনটা ওখানে বসাবি বলতো, সকলের কাছ থেকে এতটা দূরে রেখে? ঠিক সেই সময় সার্থককে এই কথা শুনে স্রোত বলতে থাকে যে আচ্ছা দিদিভাই, তুমি একটা কথা বলতো, তুই নিজেকে কি করে আমাদের সকলের কাছ থেকে এতটা দূরে এতদিন ধরে রেখে দিয়েছিলিস বলতো, যেখানে কিনা তুই একদমই একটা অজানা ফ্যামিলির সাথে বসবাস করছিলিস, যাদেরকে তুই কোনোদিনও জন্মের পর থেকে চিনিস না, জানিস না, কিন্তু তা সত্ত্বেও তুই নিজেকে তাদের সাথে খাপ খাইয়ে নিয়েছিলিস তো, তাই না? তাহলে আমিও না হয় সেরকম করবো, আমার বেলায় বা সেটা ব্যতিক্রম হবে কেন বলতো? এমনটা তো নয় যে না তুই অন্য কোনো কিছু করেছিলিস এবং আমি অন্য দিকে এগোনোর কথা ভাবছি। তাহলে তুই কেন তো আপত্তি করছিস বলতো? যেখানে সার্থক স্যার নিজে থেকে তার স্ত্রীকে অন্য কোথাও সেটেল হতে দেওয়া থেকে কোনো রকম কোনো আপত্তি করছে না, তাই আমি তোকে বলবো যে তুই প্লিজ সার্থক স্যারকে এখন ফোন করে ব্যতিব্যস্ত করিস না এই বিষয়ে। আমি যা কথা বলার বলে ফেলেছি, তাই তুই আমার লাইফে এই বিষয়ে ইন্টারফেয়ার করিস না। আমি শুধু এখানে এসেছি এই কথাটা তোকে জানানোর জন্য, কারণ তুই আমাকে কিছু না বলে নিজেকে আত্মগোপনে রাখতে পারিস, কিন্তু আমি সেটা পারলাম না, কারণ তোর আর আমার মধ্যে এখানেই তো আকাশ পাতাল তফাৎ, তাই না? অন্যদিকে স্রোতের আপত্তি থাকা সত্ত্বেও স্রোতের সামনে যখন সার্থককে ফোন করে রাই বলতে থাকে যে আচ্ছা সার্থক, তুমি আমার এই ছেলে মানুষ বোনটাকে কি করে এতটা দূরে নিজের কাছ থেকে যাওয়ার পারমিশন দিয়ে দিলে বলো তো? আমি এটা কোনোদিনও তোমার কাছ থেকে এক্সপেক্ট করি, তুমি এত দায়িত্ব জ্ঞানহীনার মতন কাজ কি করে করলে? অন্যদিকে সার্থক বলতে থাকে যে দিদি দেখুন, যে মানুষটাকে একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না ও কোনো মতেই আর এখানে ইউনিভার্সিটিতে ও পোস্ট করবে না, তাহলে নিশ্চয়ই ওর মন উঠে গিয়েছে, আর ওর মনের বিরুদ্ধে গিয়ে আমিও কোনো কিছু করতে চাই না, তার জন্য আমি ওর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছি। অন্যদিকে কথা শোনা মাত্র স্রোত কষ্ট পেয়ে বলতে থাকে যে সার্থক স্যার, আপনি নিজেও খুব ভালো করে জানেন যে আমি কেন আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তার শর্তে আপনি যখন আমাকে আর বাধা দেবেন না, তাহলে আমিও ধরে নিলাম যে না হয় এই বাজে আমি হেরেই গেলাম, আর আমি আমার এই হারটাকেই মেনে নিয়ে আমি নিজের মতন করে নিজের জীবনে এগোবো। আমিও দেখি যে কতদিন আপনি আপনার মনের কথাগুলো আপনার মনে রেখে এরকম করে চাপা রেখে কষ্ট পেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।